তো আমাদের যেটা ছিল 2 ডাইমেনশনাল মোশন আমরা শুরু করেছিলাম, তারই এটা সেকেন্ড পার্ট। হেডিং করবি প্রজেক্টাইল মোশন। হেডিং করবি প্রজেক্টাইল মোশন। যারা বাংলায় লিখিস তারা লিখবি হচ্ছে প্রাসের গতি। প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। যারা বাংলায় লিখিস তারা লিখবি প্রাসের গতি। প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। ঠিক আছে? তো দেখ সেটা কিরকম দেখতে বা কি ব্যাপার স্যাপার। দেখ যে অবভিয়াসলি আমরা প্রজেক্টাইল মোশন বলতে যেরকম ওই এখনকার দিনে তো টিভিতে খুব দেখতেই পাচ্ছিস, জ্যাভলিন থ্রো, বুঝতে পারছিস তো? ধর তুই এরকম গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে আছিস, তুই এখান দিয়ে একটা বল ছুড়লি, তাহলে বলটা কিরকম যাবে বল? বলটা এরকম যাবে, তাই তো? এরকম গিয়ে মাটিতে পড়বে। এইরকম মোশনকে বলা হচ্ছে কি না প্রজেক্টাইল মোশন। তো ওই রকমই ব্যাপার যে কোনো একটা বস্তুকে যখন এক্স অক্ষের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে আমি ছুড়বো, ধরে নে এরকম একটা অ্যাঙ্গেলে ইউ বেগে একটা থিটা কোণে আমি ছুড়লাম, তাহলে এই বস্তুটা কি হবে? এই বস্তুটা একটা প্রজেক্টাইল পাথ ফলো করবে, মানে এইরকম একটা রাস্তা সে ফলো করবে। ঠিক আছে? তাহলে এই মোশনটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলছি। এখন কিচ্ছু কেউ লিখবি না, কিচ্ছু করবি না খাতায়। খাতাটা চুপচাপ বন্ধ রেখে বসে থাক। আগে যে আমি করছি সেটা দেখ, জাস্ট যা করা হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা কর, তারপর লেখালেখি অনেক পরের ব্যাপার। ঠিক আছে? লেখালেখি অনেক পরের ব্যাপার। প্রজেক্টাইল মোশন বলতে দেখ আমরা এটা বুঝছি, তাহলে আমরা যখনই একটা প্রজেক্টাইল মোশন নিয়ে কথা বলছি, তাহলে সেই প্রজেক্টাইল মোশনের দেখ আমরা কি হচ্ছে না এক্স অক্ষ বরাবর কিছু তার সরণ হচ্ছে, আর ওয়াই অক্ষ বরাবরও কিন্তু তার সরণ হচ্ছে। ক্লিয়ার? তার এক্স অক্ষ বরাবরও কিছুটা সরণ হচ্ছে আর ওয়াই অক্ষ বরাবরও কিছুটা সরণ হচ্ছে। যেহেতু দুই অক্ষ বরাবরই তার ডিসপ্লেসমেন্ট বা সরণ আমরা দেখতে পাচ্ছি, তাই তাকে আমরা 2 ডাইমেনশনাল মোশনের মধ্যেই পড়ছি। তাহলে আমরা কি করেছিলাম না এখানে বস্তুটাকে ইউ বেগে ছোড়া হয়েছিল। ঠিক আছে? তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এই দিকে থাকবে কি বল ইউ কস থিটা, ভেক্টরকে দুটো ভাগে ভাগ করা যায়, আর একটা কি হবে এইদিকে ইউ সাইন থিটা। ভেক্টর একটা রিভিশন ক্লাস থাকবে 21 তারিখ, আমি দিয়ে দেবো নোটিশ পরে। যাই হোক, তবে তার জন্য অসুবিধা কিছু হবে না। তাহলে ইউ কে দেখ দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা ইউ কস থিটা আর একটা হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে? তো তো সেখান থেকে দেখ, তাহলে এই পার্টিকেলটা দেখ কিছুটা এক্স বরাবর ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এক্স বরাবর যতটা ডিস্টেন্স যাচ্ছে তাকে আমরা রেঞ্জ বলছি, আর বা রেঞ্জ। আর এই এই বরাবর ওয়াই বরাবর কিছুটা যাচ্ছে, কি বলবি দাদা ওয়াই বরাবর কোথায় যাচ্ছে? ওয়াই বরাবর তো প্রথম দিকে উঠছিল, আজকে যদি ধরেন এটা ও বিন্দু, এই ম্যাক্সিমাম বিন্দুটা এ, আর যে বিন্দুতে আবার গ্রাউন্ডকে এসে হিট করছে সেটা বি, যে প্রথমে উঠছিল তারপর তো আবার নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা হচ্ছে, প্রথমে উঠছে কিন্তু নামছে, কিন্তু মোশনটা তো ওয়াই বরাবর হচ্ছে। তোদের যদি আগের দিন মনে থাকে, আগের দিন দেখ একটা জিনিস করেছিলাম মোশন আন্ডার গ্র্যাভিটি, সেখানেও কিন্তু জিনিসটা ছিল একটা জিনিসকে যখন তুই ওপরের দিকে ছুটছিলিস, তাহলে একবার ওপরের দিকে উঠছিল, আবার কি হলো বল ওপর থেকে নিচে নামছিল, তাই না? এখানেও দেখ ওয়াই বরাবর যদি দেখিস একবার উপরে উঠছে একবার নিচে নামছে। যাই হোক, তো অঙ্কের গল্পটা দেখ, অঙ্কের গল্পটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যা হচ্ছে, এক্স অক্ষ বরাবর যতটাই সরণ হচ্ছে তার জন্য দায়ী কম্পোনেন্টটা হচ্ছে ইউ কস থিটা। ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর যা আমার সরণ হচ্ছে, মানে উঠছে বা নামছে, তার জন্য যে কম্পোনেন্টটা দায়ী সেটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে, তার জন্য দায়ী সেই কম্পোনেন্টটা হচ্ছে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যেটা হচ্ছে তার কম্পোনেন্টের জন্য দায়ী হচ্ছে ইউ সাইন থিটা। এবার যত সময় যাচ্ছে কি হচ্ছে না বস্তুটার ধরে নে এরকম একটা সময় টি সময় পর এখন বস্তুটা এখানে আছে, তাহলে এইখানে এক্স অক্ষ বরাবর ভেলোসিটিটা ইউ কস থিটাই থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা একটু কমে যাচ্ছে, ইউ সাইন থিটা মাইনাস জিটি।
কেন? কেন দেখ, যখন বস্তুটা 0 থেকে a এর দিকে যাচ্ছে তখন তার গতিবেগ আস্তে আস্তে কমছে, কেন? কেন এই পার্টটাতে অভিকর্ষজ ত্বরণটা কোন দিকে কাজ করছে বল? নিচের দিকে। কিন্তু গতিবেগের যে ওয়াই কম্পোনেন্ট, মানে যেটাকে আমরা ইউ সাইন থিটা বলে লিখছি, সেই ইউ সাইন থিটা কোন দিকে কাজ করছে বল? ওপরের দিকে। তার মানে প্রথম হাফে, মানে 0 থেকে ও থেকে এ তে যাওয়ার সময় জিটা মন্দন হিসাবে কাজ করছে বা রিটার্ডেশন হিসাবে কাজ করছে। তাহলে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আগেও যা ছিল পরেও তাই থাকবে। কারণ কি না, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ বা মন্দন নেই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ বা মন্দন নেই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর কি আছে না, একটা প্রথম হাফে মন্দন কাজ করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে? গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি না, প্রাথমিকভাবে ইনিশিয়ালি বা প্রাথমিক ইয়েতে কি ধরেছি যে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত না ইউ কস থিটা, এটাকে ভিএক্স দিয়ে দেব। এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত? ইউ সাইন থিটা। তাহলে আফটার সাম টাইম, মানে কিছুক্ষণ সময় পর, ধর টি সময় অতিবাহিত হয়েছে, টি সেকেন্ড যাওয়ার পর এক্স অক্ষ বরাবর ভেলোসিটি এখনো কত আছে বল? ইউ কস থিটাই আছে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত হয়েছে বল? ইউ সাইন থিটা মাইনাস জিটি হয়েছে। তার মানে যত উপরের দিকে বস্তুটা উঠছে কি হচ্ছে বলতো, তার ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। তার ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কি হচ্ছে? ভেলোসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, এরকম করতে করতে একদম হাইয়েস্ট পয়েন্টে এক্স অক্ষ বরাবর ভেলোসিটিটা ইউ কস থিটা থেকেই গেছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা 0 হয়ে গেছে। হাইয়েস্ট পয়েন্টে কি হয়? হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি 0 হয়। তো এখানে তো ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে। তুই না সব, মানে এই যখনই প্রজেক্টাইলের অ্যাপ্রোচ করবি প্রথম থেকে এরকম দুটো আলাদা ডাইমেনশন বা দুটো আলাদা অক্ষ এই হিসাবে অ্যাপ্রোচটা রাখবি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অ্যাপ্রোচ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্রোচ। তাহলে দেখ বুঝতে সুবিধা হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ আলাদা আলাদা করে অ্যাপ্রোচ রেখে ধর। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা ছিল, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা ছিল। এক্স অক্ষ বরাবর ইনিশিয়ালি কোনো অ্যাক্সিলারেশন ছিল না, তাহলে এই লাইনে এখানে যোগ কর। এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন ছিল 0। ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়ালি কি কাজ করছিল বল? জি। কিন্তু আমরা ইনিশিয়ালি জিটা মন্দন হিসাবে কাজ করছিল, তার জন্য গতিবেগ আস্তে আস্তে কমাচ্ছে। তাহলে এই করতে করতে যখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাচ্ছে তখন এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আগেও যেরকম ইউ কস থিটা ছিল সেরকমই ইউ কস থিটা থেকে গেল, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কমে গিয়ে কি হয়ে গেল না 0 হয়ে গেল। কমে গিয়ে কত হয়ে গেল না 0 হয়ে গেল। ক্লিয়ার? এবার যেই আবার হাইয়েস্ট পয়েন্টটা পেরিয়ে চলে আসলো, এই যে এইসব জায়গায় দেখ ইউ কস থিটাটা এখনো ইউ কস থিটাই আছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা এখন বাড়তে বাড়তে 0 প্লাস জিটি হয়ে গেল। এখন ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি হাইয়েস্ট পয়েন্টে কত হয়েছিল? 0। এবার বস্তুটা কোন দিকে নামতে শুরু করেছে? নিচের দিকে। তাহলে অভিকর্ষজ ত্বরণ বা স্মল জি যেটা, সেটা ওকে হেল্প করছে। তাহলে ওর ভেলোসিটি বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। তাহলে এরকম ভাবে বাড়তে আছে, বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে কত হচ্ছে না, বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে কত হচ্ছে না, এখানে ইউ কস থিটাই থাকবে। আবার এই পয়েন্টে এসে কত হবে না, ইউ সাইন থিটা হবে। তাহলে যেরকম ইউ কস থিটা ছিল সেটা ইউ কস থিটাই থাকবে, আর এই পয়েন্টে এসে কত হবে না, ইউ সাইন থিটা হবে। মানে যে গতিবেগে তুই ছড়েছিলিস সেই গতিবেগেই এসে আবার ইউ গতিবেগে এসে গ্রাউন্ডকে ধাক্কা দেবে। যদি, বারবার বলছি, এটা তখনই সম্ভব হবে যদি বায়ুর বাধাকে তুই অগ্রাহ্য করিস, বা যেটা আমরা এয়ার রেজিস্ট্যান্স বলে থাকি। বায়ুর বাধা বা এয়ার রেজিস্ট্যান্স যেটাকে বলে থাকি, সেই বায়ুর বাধা বা এয়ার রেজিস্ট্যান্সকে তুই যদি অগ্রাহ্য করিস বা নেগলেক্ট করিস, তাহলেই একমাত্র যে গতিবেগে ছোড়া হয়েছিল সেই গতিবেগে এসেই ধাক্কা খাবে। বোঝা গেল? ওকে, এরপর দেখ, তাহলে আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি
যে এই যে পয়েন্টটা ইনিশিয়ালি এই যে পয়েন্টটা তুই ধরেছিস, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই সাপোজ, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে টি সময় এক্স অক্ষ বরাবর কিছুটা গেছে, আবার ওয়াই অক্ষ বরাবরও কিছুটা গেছে। তাহলে এক্স অক্ষ বরাবর কতটা গেছে? এক্স ডিস্টেন্স। আর ওয়াই অক্ষ বরাবর কতটা যাবে? ওয়াই ডিস্টেন্স, যদি কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই ধরিস। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারিস বল? ইউ কস থিটা ইন্টু টি লিখতে পারিস। কেন? এক্স অক্ষ বরাবর প্রাথমিক গতিবেগ কত ছিল? ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর ত্বরণ বা মন্দন কত ছিল? 0। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি হবে? সিম্পলি গতিবেগ ইন্টু সময়। যেহেতু ত্বরণ বা মন্দন কিছু নেই, তার মানে রাস্তাটা কি বেগে চলছে বল? সমবেগে চলছে। এবং এক্স অক্ষ বরাবর সরণের জন্য দায়ী কত কে? না ভেলোসিটির এক্স কম্পোনেন্ট। তো ভেলোসিটির এক্স কম্পোনেন্ট কে? না ইউ কস থিটা। তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, বোঝা গেল? সিমিলারলি আমরা যদি ওয়াই লিখি, তাহলে ওয়াই কি হবে? না ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা কোন ফর্মুলা থেকে অ্যাপ্লাই করলাম? এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা থেকে অ্যাপ্লাই করলাম। দেখ, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক গতিবেগ কত ছিল? ইউ সাইন থিটা। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কাজ করছিল না মন্দন? মন্দন কাজ করছিল, তাই মাইনাস আসলো। এবং সেই মন্দনের ভ্যালুটা কত? জি। সেই মন্দনের ভ্যালুটা কত? জি। ঠিক আছে? তাহলে এই প্রথম ইকুয়েশনটা থেকে আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারি বল? এক্স বাই ইউ কস থিটা লিখতে পারি। সেকেন্ড ইকুয়েশনটায় আমরা টি এর জায়গায় কি বসিয়ে দিতে পারি? এই ভ্যালুটা যেটা আমি টি পেলাম ইউ কস থিটা, সেটা বসিয়ে দিচ্ছি। টি এর ভ্যালুটা প্রথম ইকুয়েশন থেকে বার করে সেকেন্ড ইকুয়েশনে জাস্ট পুট করে দিলাম। প্রথম ভ্যালুটা প্রথম ইকুয়েশন থেকে বার করে সেকেন্ড ইকুয়েশনে জাস্ট বসিয়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে ইকুয়েশনটা কিরকম পাচ্ছি? দেখ, এর পরের লাইন তোরা নিচে লিখবি। এর পরের লাইন এটা দেখ, ইউ ইউ কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি দেখ এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমরা প্রুফটা এতটা অবধি সীমাবদ্ধ নিজেকে রাখবো। তোদের যখন পড়িয়েছিলাম মনে কর প্যারাবোলা, হাইপারবোলা, এগুলো পড়িয়েছিলাম, সেখানে যদি তোদের মনে থাকে বলেছিলাম যে এক্স এর যদি একটা কোয়াড্রেটিক টার্ম থাকে, মানে এক্স এর মাথায় যদি স্কোয়ার টার্ম থাকে আর ওয়াই এর মাথায় যদি সিঙ্গেল টার্ম থাকে, তাহলে সেটা কি দেয়? প্যারাবোলা দেয়। তোদের যদি একটু মনে থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এরকম গ্রাফ আসতো, মনে পড়ছে? প্যারাবোলা বলতাম এদেরকে। এখানেও দেখ সিমিলার দেখতে, এখানে দেখ একটা এক্স স্কোয়ার টার্ম পাচ্ছিস, এটা, আর এখানে একটা ওয়াই টার্ম পাচ্ছিস। তাহলে এটাও একটা কি ডিনোট করবে? না প্যারাবোলা ডিনোট করবে। এটাও একটা কি ডিনোট করবে? না প্যারাবোলা ডিনোট করবে। তুই যদি একটু ভালো করে ছবিটা দেখিস, আমি নর্মালি প্যারাবোলা বলতে এরকম বুঝতাম তো, এটাকেই যদি একটু ডান দিকে সরিয়ে ওপরে চিন্তা ভাবনা করিস, তাহলে দেখ প্রজেক্টাইল দিচ্ছে না, যে ছবিটা এঁকেছি সেটা দিচ্ছে না। প্যারাবোলা যেরকম দেখতে হয় নর্মালি আমি যেরকম শিখিয়েছি দেখা, সেটাকেই যদি একটু ডান দিকে সরাস আর ওপর দিকে সরাস, তাহলে দেখ এরকম দেখতে হচ্ছে না। তাহলে প্রজেক্টাইলের সঞ্চার পথ, বা যাকে আমরা লোকাস বলি, লোকাস অফ প্যারাবোলা কিরকম হবে? সরি, লোকাস অফ এ প্রজেক্টাইল, লোকাস অফ এ প্রজেক্টাইল বাংলায় লিখবি প্রাসের সঞ্চার পথ। সেটা কি দেবে? না পরাবৃত্ত বা প্যারাবোলা দেবে। পরাবৃত্ত লিখিস না, প্যারাবোলাই লেখ। বাংলায় অঙ্কে যখন শিখবি লিখে নিস ঠিক করে, আমার বাংলাটা মনে নেই ঠিক। ঠিক আছে, পরাবৃত্ত হবে না, আমার মনে হচ্ছে অধিবৃত্ত হবে। প্যারাবোলার বাংলা অধিবৃত্ত মনে হচ্ছে, আমি ঠিক মনে নেই আমি। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা দেয় যে প্যারাবোলা মানে প্রজেক্টাইল যে একটা প্যারাবোলিক পাথ ফলো করছে, সেটা প্রমাণ করো। তাহলে এটা আমার প্রমাণ হলো। তো ছবিটা বড় করে আঁক, তার নিচে লোকাস হেডিং কর বা সঞ্চার পথ হেডিং কর। সঞ্চার পথ হেডিং করে এই ডান দিকে যা লেখা আছে পুরোটা লিখে ফেল।
কারো কোনো কোশ্চেন থাকলে বল, কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলে ফেল। তাড়াতাড়ি লিখবে একটু। এই ঐন্দ্রিরা ক্লাস করছে না কেন? বিদিশা, আমি ওকে ফোন করলাম, ফোন ধরেনি। ঠিক আছে। এই শীর্ষেন্দু, তোদের কি এই দুটো নাম্বার গ্রুপে আছে? না না দাদা, একটা নাম্বারই আছে। 907 লাস্টে 8420635907। এটা কার হ্যাঁ, এটা নাম্বার? একটা নাম্বার। এটা একটা নাম্বার, আর একটা মনে হয় আছে কেন? না না, একটাই নাম্বার আছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একটাই আছে। ঠিক আছে, লেখাটা মুছলাম। দেখ, তাহলে আমার প্রজেক্টাইলটা দেখতে কিরকম হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যে পার্টটায় আসছি সেটা কি না, প্রজেক্টাইলটা উঠতে কতটা সময় লাগবে। নেক্সট হেডিং করবি টাইম অফ ফ্লাইট। বাংলায় যারা লিখছিস সেটা লিখবি মোট সময়কাল। বাংলায় যারা লিখছিস তারা লিখবি মোট সময়কাল, মোট সময়কাল। দেখ, তো টাইম অফ ফ্লাইটের মোট সময়কাল বা টাইম অফ ফ্লাইট তার দুটো পার্ট আছে। একটা অবভিয়াসলি ওঠা, মানে ও থেকে এতে যতটা সময় লাগবে। একটা অবভিয়াসলি বল নামা, মানে এ থেকে বিতে নামতে কতটা সময় লাগছে। তাহলে ফার্স্ট হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট বাংলায় লিখবি হচ্ছে উঠবার সময়। এর আন্ডারে সাব হেডিং টাইম অফ অ্যাসেন্ট। ভালো করে দেখ, ও পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত ছিল প্রাথমিক বেগ ইউ সাইন থিটা। এ পয়েন্টে যখন চলে গেছে, এ পয়েন্টে যখন পৌঁছে গেছে, তখন এর ভেলোসিটি কত হয়েছে ওয়াই বরাবর 0। তখন এর ভেলোসিটি কত হয়েছে 0, কমতে কমতে 0 হয়েছে। তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেখ ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে অন্তিম বেগ কত হয়েছে 0। প্রাথমিক বেগ ওয়াই অক্ষ বরাবর কত ছিল বল, ইউ সাইন থিটা মাইনাস জি টি এ, টি এ দিয়ে টাইম অফ অ্যাসেন্ট বোঝানো হচ্ছে। তাহলে টাইম অফ অ্যাসেন্ট কত না ইউ সাইন থিটা বাই জি। টাইম অফ অ্যাসেন্ট কত না ইউ সাইন থিটা বাই জি। এরপর যে পার্টটা আসছি সেটা হচ্ছে টাইম অফ ডিসেন্ট, বা বাংলায় লিখবি হচ্ছে নামার সময়, নামবার সময়, এভাবে লিখতে পারিস।
টাইম অফ ডিসেন্ট বা নাববার সময়। তাহলে এখন এ পয়েন্টে যখন পৌঁছে গেছে তখন ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত হয়েছে 0। আবার যখন বি পয়েন্টে এসে ধাক্কা মারলো ভেলোসিটি তো বাড়লো। আবার যখন ওয়াই বরাবর নিচের দিকে নামছে তখন ওয়াই বরাবর তার ভেলোসিটি বাড়ছে, বাড়তে বাড়তে যখন আবার গ্রাউন্ডে এসে ধাক্কা মারলো তখন ভেলোসিটি কত হয়ে গেছে আবার এসে ইউ সাইন থিটা হয়ে গেছে। কত হয়ে গেছে না ইউ সাইন থিটা হয়ে গেছে। তাহলে এখন ত্বরণ কাজ করছে না মন্দন? ত্বরণ কাজ করছে। তাহলে ইউ প্লাস জিটি, তাহলে অন্তিম বেগ এখন কত হয়েছে বল ইউ সাইন থিটা। প্রাথমিক বেগ কত ছিল 0 ইন্টু জিটিডি। অনেকে হয়তো প্রাথমিক বেগ 0 কেন বুঝতে পারলি না? আরে আমরা তো এ পয়েন্ট অব্দি পৌঁছে গেছি। এ পয়েন্ট অব্দি পৌঁছাতে কতটা সময় লাগে ইউ সাইন থিটা বাই জি, এটা তো বার করে নিয়েছি। আমি বাকি রাস্তাটা দেখছি। বাকি রাস্তাটা মানে শুধু এ থেকে বি অব্দি। তাহলে বাকি রাস্তাটা যদি এ থেকে বি অব্দি দেখি তাহলে এখন প্রাথমিক বিন্দু কোনটা এ, অন্তিম বিন্দু কোনটা বি। তাহলে প্রাথমিক বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত ছিল 0, অন্তিম বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত হয়েছে ইউ সাইন থিটা। তাহলে এখান থেকে টাইম অফ ডিসেন্ট কত আসছে দেখ ইউ সাইন থিটা বাই জি আসছে। ঠিক আছে, তাহলে এখানে মজাদার গল্প দেখ, এখানেও কিন্তু উঠতে যতটা সময় লাগছে নামতে ঠিক ততটাই সময় লাগছে। আগের দিনও দেখ এটা পড়েছিলিস না, উঠতে যতটা সময় লাগবে নামতে ঠিক ততটাই সময় লাগবে। তুই যদি আগের দিনের সাথে একটু মেলাস, ওই মোশন আন্ডার গ্র্যাভিটিতে কি ছিল উঠতে কতটা সময় লাগে ইউ বাই জি, নামতে কতটা সময় লাগে ইউ বাই জি। এখানে দেখ ইউ বাই জি এর জায়গায় কি এসছে দেখ ইউ সাইন থিটা বাই জি এসছে। কেন? কেন এখানে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি দেখ ইউ সাইন থিটা আছে। আগের দিন যখন ওয়ান ডাইমেনশন মোশনে পড়ছিলাম তখন কি ছিল ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইউ ছিল, এখানে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইউ সাইন থিটা আছে। যাই হোক, তাহলে যদি আমরা টোটাল টাইম ভাবি তাহলে টোটাল টাইম মানে কি কতটা উঠতে সময় লাগছে প্লাস কতটা নামতে সময় লাগছে। তাহলে টোটাল করলে কত পাচ্ছি বল 2u sin থিটা বাই জি। তাহলে এটা হলো টোটাল টাইম অফ ফ্লাইট, মানে ও থেকে বি তে পৌঁছাতে কতটা সময় লাগবে, ও থেকে ও বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে কতটা সময় লাগবে সেটা। লিখে নে। উপরটা আশা করি লেখা হয়ে গেছে, একটু মুছলাম। এর পরের হেডিং হবে ম্যাক্সিমাম হাইট। বাংলা হেডিং করবি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, মানে ক্যাপিটাল এইচটা বার করতে চাই, দেখ ওয়াই বরাবর কতটা উঠতে পারে। তাহলে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা তার মানে ওয়াই বরাবর কতটা উঠতে পারে সেটা আমরা দেখছি। তাহলে ও বিন্দুতে ওয়াই বরাবর ভেলোসিটি কত ছিল ইউ সাইন থিটা, এ বিন্দুতে ওয়াই বরাবর ভেলোসিটি কত হলো 0, তাহলে কত হলো 0, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs এটা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু যখন ওপর দিকে উঠছে মন্দন হিসাবে কাজ করছে, যেহেতু ওপর দিকে উঠছে মন্দন হিসাবে কাজ করছে, তাহলে ফাইনাল ভেলোসিটি ওয়াই বরাবর কত হয়েছে 0। ইনিশিয়ালি কত ছিল বল ইউ সাইন থিটা ছিল মাইনাস 2g ক্যাপিটাল এইচ, মাইনাস 2g ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে এইচ এর ফর্মুলা কি পাচ্ছি না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g এটা পাচ্ছি। লিখে নে। তাহলে বাকি আর পড়ে থাকলো দেখ 8টা।
বাকি আর পড়ে থাকলো আর বা এক্স অ্যাক্সিস। দেখ আরটাই মেন ইম্পর্টেন্ট। ওই যে জ্যাভলিন খেলা, জ্যাভলিন ছোড়া তো সবাই বুঝেছিস। আজকাল তো টিভিতে দেখবি, যেহেতু গোল্ড মেডেল এসছে পৃথিবী বলছে ভারতের অলিম্পিক্সে, তো জ্যাভলিন তো অনেক খবরের চ্যানেলেই দেখাচ্ছে। এমনকি অনেক খবরের চ্যানেলের অ্যাঙ্কার তারাই তো ফিজিসিস্ট হয়ে গেছে, তারা আবার বুঝিয়ে দিচ্ছে কত অ্যাঙ্গেলে কিভাবে ছুটতে হতো বা কিভাবে ছুঁড়েছে, একটু বেশি তারা ফিজিক্স পড়ে নিয়েছে। যাই হোক, ভারতে সবকিছুই হয়, তো ওইসব কথায় কানে না দিয়ে, তো রেঞ্জটা আমার মেন ইম্পর্টেন্ট। মানে রেঞ্জটা মানে কত দূরে গিয়ে পড়ছে। তাহলে আমার এখানে কনসেপ্টটা দেখে, কি কনসেপ্ট না, যে সময় পার্টিকেলটা 0 থেকে বিতে পৌঁছালো, যে সময় মানে প্রথমে কোথায় গেল বল, প্রথমে 0 থেকে এ তে গেল, তারপর এ থেকে বিতে পৌঁছালো, হ্যাঁ কি না? তাহলে পার্টিকেলটা যে সময় 0 থেকে এ হয়ে বিতে পৌঁছালো, পার্টিকেলটা যে সময় 0 থেকে এ হয়ে বিতে পৌঁছালো, সেই সময় পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর যতটা সরল, সেই সময় পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর যতটা সরণ হলো, সেটাই আমার রেঞ্জ বা আর, সেটাই আমার রেঞ্জ বা আর। আরেকবার বলছি দেখ, পার্টিকেলটা ও থেকে বিতে যেতে যতটা সময় নেয়, কতটা সময় নেয়, 2u sin θ/g, সেই একই সময় এক্স অক্ষ বরাবর যতটা সরে, সেটাই আমার রেঞ্জ। তাহলে আর এর ফর্মুলা কি হবে না, ইউ cos θ ইনটু ক্যাপিটাল টি। ইউ cos θ কেন, এক্স অক্ষ বরাবর সরণের জন্য কে দায়ী হবে, এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি আছে সে দায়ী হবে। এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কে আছে বল, এক্স, ইউ cos θ আছে, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কি আছে বল, ইউ cos θ আছে। আর টোটাল টাইম অফ ফ্লাইট মানে উপরে উঠে আবার নিচে পড়তে কত সময় লাগছে, ক্যাপিটাল টি সময় লাগছে। তাহলে আমরা কি লিখতে পারি, ইউ cos θ ইনটু টি এর জায়গায় কি লিখতে পারি, টিটা দেখ বার করলাম তো, টোটাল টাইম অফ ফ্লাইট 2u sin θ/g। তাহলে এখান থেকে ইউ স্কোয়ারটাকে আলাদা করে নিয়ে 2 sin θ cos θ করতে পারি হোল বাই জি। তাহলে এখান থেকে কি আসছে বল, ইউ স্কোয়ার sin 2θ/g। তাহলে আর এর ফর্মুলা কত আসছে না, ইউ স্কোয়ার, এটাকে বক্স করবি, কত আসছে না, ইউ স্কোয়ার sin 2θ/g। এইবার আমার কি দেখার উচিত, যে রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে, তাই তো। এবার ধরে নে দুটো বন্ধু আছে, তুইও যে স্পিডে ছুটছিস, তোর বন্ধুও সেই বেগেই ছুটছে, মানে দুজনেই ইউ বেগে ছুটছে। তাহলে কার ক্ষেত্রে ওই জ্যাভলিনটা বা ওই বর্ষাটা বেশি দূরে গিয়ে পড়বে, বুঝা যাচ্ছে কথাটা। তাহলে ইউটা দুজনের জন্যই সেম। তাহলে দেখ জিটাও, আর স্মল জি তো কনস্ট্যান্ট, সেটা তো সবার জন্যই সেম 9.8। তাহলে আর এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে না, সাইন থিটার উপর ডিপেন্ড করছে। তো সাইন থিটার মানে sin 2θ বেসিক্যালি এখানে। তাহলে আরটা ম্যাক্সিমাম কখন হবে, যখন sin 2θ ম্যাক্সিমাম হবে। তো sin 2θ ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। এবার অনেকে বলবি দাদা তুমি তো পড়িয়েছিলে sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। sin 2θ ম্যাক্সিমাম ভ্যালু 1 হলো কি করে, সবসময় মনে রাখবি sin θ হোক, sin 2θ হোক, sin 4θ হোক, যাই হোক, তোদের যদি একটু মনে থাকে এইটা ছিল sin থিটার কার্ভ, হ্যাঁ কি না, যার ম্যাক্সিমাম ভ্যালু ছিল +1 আর যার মিনিমাম ভ্যালু ছিল কত, -1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1। যখন sin 2θ হচ্ছে তখন গ্রাফটা কিরকম হয়ে যাচ্ছে বলতো, গ্রাফটা এইরকম হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, তখন গ্রাফটা এইরকম হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে sin 2θ গ্রাফ। মানে ব্যাপারটা হচ্ছে যতক্ষণে sin θ একবার একটা সাইকেল কমপ্লিট করে, sin 2θ হচ্ছে ততক্ষণে দুখানা করে নেয়, বুঝতে পারলি তো, তাড়াতাড়ি করে, কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা সেমই, বোঝা গেল। যাই হোক, অঙ্কে যখন গ্রাফ শিখবি, ম্যাথামেটিক্সের স্যাররা তো শেখাবে নিশ্চয়ই। তাহলে sin 2θ কখন 1 হয়, সাইনের কত ভ্যালুতে 1 হয়, 90 ডিগ্রি। তাহলে দুদিক থেকে সাইন উঠিয়ে দিলে 2θ কত আসছে বল, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা কত আসছে বল, 45 ডিগ্রি। তার মানে কত অ্যাঙ্গেলে ছুটলে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে না, 45 ডিগ্রি হবে।
কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। স্যার বল। স্যার বলছি ইউটা কি নোটিফাই করছে একটু বলবেন আরেকবার? ইউ ইউ হচ্ছে গতিবেগ, যে বেগে ছুটছিস। এ কি এতক্ষণ ধরে পড়ে যাচ্ছিস? ইউ ইউ তো কত বেগে ছোড়া হচ্ছে। ঠিক আছে। ওকে, এটা বোঝা গেল মোটামুটি। এরপর আমরা যেটা করছি, মোটামুটি আমাদের প্রজেক্টাইলটা কিন্তু শেষের দিকে। তাহলে দেখ, প্রজেক্টাইল থেকে 4টে প্রুফ আমরা দেখলাম। প্রথম প্রুফটা দেখলাম যে প্রজেক্টাইলের যে সঞ্চার পথ সেটা একটা প্যারাবোলা হবে। সেকেন্ডটা দেখলাম প্রজেক্টাইলের রেঞ্জ কখন বেশি, মানে সেকেন্ড দেখলাম প্রজেক্টাইলের উঠতে কতটা সময় লাগছে, নামতে কতটা সময় লাগছে, সেখান থেকে টোটাল কতটা সময় লাগছে বার করলাম। আর তারপরে যেটা বার করলাম, একটা হচ্ছে সর্বোচ্চ কতটা উচ্চতা ওয়াই অক্ষ বরাবর উঠতে পারে এবং এক্স অক্ষ বরাবর কতটা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এইবার কিছু স্টার স্টার দিয়ে লিখবি। এবার কিছু স্টার স্টার দিয়ে, মানে একটু কনসেপচুয়াল ব্যাপার এগুলো, সেটা দেখ। তা আমরা কি দেখলাম, যে থিটাটা যখন 45 ডিগ্রি হচ্ছে তখন রেঞ্জটা কি না ম্যাক্সিমাম হচ্ছে বা সর্বাধিক হচ্ছে, তাই তো? এবং সেই রেঞ্জের ভ্যালু কত হচ্ছে না, আর এর ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা 2 ইন্টু 45 বাই জি। তার মানে বেসিক্যালি হচ্ছে দেখ ইউ স্কোয়ার বাই জি, এটা সাইন 90 হবে। তাহলে ওই সময় হাইটটা কত, হাইটের ফর্মুলা কত ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওই সময় যখন আমি 45 ডিগ্রিতে ছুঁড়েছি তখন ম্যাক্সিমাম হাইটের ভ্যালু কত হবে সেটা যদি আমি বার করতে চাই, তাহলে সাইন 45 এর ভ্যালু কত হয় 1/√2, তার স্কোয়ার আছে দেখ। তাহলে স্কোয়ার হলে কি দেবে, হাফ দেবে। তাহলে ইউ স্কোয়ার বাই 4g দিচ্ছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমামের ভ্যালু কত পাচ্ছি না, ইউ স্কোয়ার বাই জি পাচ্ছি। তার মানে একটা রিলেশন পাচ্ছি কি না, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু 4h, এই রিলেশনটা পাচ্ছি। এটার সাথে এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু রেঞ্জ আর হাইটের রিলেশন না। আর ইকুয়াল টু 4h কিন্তু আমি বলিনি, ঠিক আছে? আর ইকুয়াল টু 4h কিন্তু আমি একবারও লিখিনি। আমি কি লিখেছি, আর ম্যাক্স ইকুয়াল টু 4h, মানে ম্যাক্সিমাম রেঞ্জের সাথে হাইটের রিলেশন। এটা কিন্তু রেঞ্জের সাথে হাইটের রিলেশন নয়, ম্যাক্সিমাম রেঞ্জের সাথে। কেন? কেন ম্যাক্সিমাম রেঞ্জ একটা স্পেসিফিক মুহূর্তে হচ্ছে, যখন আমার থিটাটা বা একটা স্পেসিফিক কন্ডিশনে হচ্ছে, যখন আমার থিটাটা 45 ডিগ্রি, সবসময় তো হচ্ছে না। বোঝা গেল? সেই আর ম্যাক্সের সাথে হাইটের রিলেশনটা হচ্ছে এইটা, আর ম্যাক্সের সাথে হাইটের রিলেশনটা হচ্ছে এটা। তো লিখে নে, নিচে তোরা স্টার দিয়ে লিখবি। কারো কোনো কোশ্চেন থাকলে বল। ওকে, তো এরপর যে পার্টটায় আমি আসছি সেটা আর একটা ছোট প্রুফ, যেটা আমাদের অনেক সময় কাজে লাগে। সেটা দেখ, একটা মিনিট। আর একটা স্টার দিয়ে লিখবি। তো ধরে নে দুজন বন্ধু একই স্পিডে একই গতিবেগে প্রজেক্টাইলটা থ্রো করছিস, কিন্তু দুজনের অ্যাঙ্গেলটা আলাদা আলাদা, দুজনের অ্যাঙ্গেলটা আলাদা আলাদা। ঠিক আছে, মানে ধরে নে বলছে এ বডি ইজ প্রজেক্টেড at an angle theta and another same body
ইজ অ্যাট 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে একটাকে থিটা কোণে ছুঁড়েছি আর একটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুঁড়েছি, বোঝা গেল? একটাকে থিটা কোণে ছুঁড়েছি আর একটাকে 90 মাইনাস থিটা কোণে ছুঁড়েছি, মানে পূরক কোণ। পূরক কোণ ছোটবেলায় পড়েছিলিস তো, যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদেরকে পূরক কোণ বলে। তাহলে একটাকে 30 ডিগ্রিতে ছুঁড়েছি আর একটাকে 60 ডিগ্রিতে ছুঁড়েছি, ব্যাপারটা এরকম। তো যেটাকে থিটা কোণে ছুঁড়েছি তার রেঞ্জ কত হবে? ফর্মুলা না ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে ভাঙলে কি হবে? সাইন 2 থিটাকে ভাঙলে কি হয়? 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে R1 এর ভ্যালু কত পাচ্ছি? না এইটা। এবার যে আরেকজনকে ছুঁড়েছি তাকে কত অ্যাঙ্গেলে ছুঁড়েছি? না 90 মাইনাস থিটাতে ছুঁড়েছি। তাহলে আমি যদি দেখ এই ফর্মুলাটায় যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে কি বসাবো বল? 90 মাইনাস থিটা বসাবো। আর একজনকে কত অ্যাঙ্গেলে ছুঁড়েছি? 90 মাইনাস থিটাতে ছুঁড়েছি। তাহলে যেখানে যেখানে থিটা আছে সেখানে 90 মাইনাস থিটা বসাবো। তাহলে 90 মাইনাস থিটা কি বোঝায়? সাইন 90 মাইনাস থিটা কি বোঝায় বলতো? কস থিটা। যারা অঙ্ক যাদের ট্রিগোনোমেট্রি হয়েছে তারা বুঝতে পারছিস, সাইন 90 মাইনাস থিটা কস থিটা। আর যাদের ম্যাথ নেই তারা বুঝতে পারলি না, কেন এই ম্যাথে এই পার্টটা আমি করাইনি। তো যাদের ম্যাথ নেই তারা আপাতত এরকম দুটো ফর্মুলা মুখস্থ রাখ। সাইন 90 মাইনাস থিটা দেবে সাইন থিটা, কস 90 মাইনাস থিটা দেবে কস থিটা, কস 90 মাইনাস থিটা দেবে সাইন থিটা, মানে উল্টে যাবে। তাহলে এটা কত আসছে? না সাইন থিটা আসছে। এখানে কত আসছে? না সাইন থিটা আসছে বাই জি। তাহলে তুই যদি একটু খেয়াল করে দেখিস R1 আর R2 এর ভ্যালুটা দেখ সেম আসছে। R1 আর R2 এর ভ্যালুটা দেখ সেম আসছে। তার মানে আমি যদি একই বেগে দুটো আলাদা আলাদা কোণে ছুড়ি, যে দুটো কোণের যোগফল একটা পূরক কোণকে ডিনোট করে, যে দুটো কোণের যোগফল একটা পূরক কোণকে ডিনোট করে, তারা কিন্তু যে দুটো কোণের যোগফল একটা পূরক কোণকে ডিনোট করবে, তারা কিন্তু কি করবে? না তাদের রেঞ্জটা কিন্তু সেম হবে। তারা কিন্তু কি হবে? না তাদের রেঞ্জটা কিন্তু সেম হবে, মানে এক্স অক্ষ বরাবর তারা একই দূরত্ব কভার আপ করবে। এক্স অক্ষ বরাবর তারা একই দূরত্ব কভার আপ করবে। ঠিক আছে, এটা লিখে নে। ঠিক আছে, তো এরপর আমরা একটা করছি, যেটা দেখ আর এক টাইপ অফ প্রজেক্টাইল। আমাদের প্রজেক্টাইল বোর্ডসে যেটুকুনি আছে, জয়েন্টে আমরা দেখবি জয়েন্টের ক্লাসে যখন প্রজেক্টাইল পড়াবো অনেক রকমের প্রজেক্টাইল পড়াবো। ঠিক আছে, আচ্ছা এই ক্লাসে মঙ্গলবার যারা আছিস আজকে, তাদের তো জয়েন্টের বইটা মানে কালেক্ট করা হলো না। ঠিক আছে, যারা জয়েন্ট পড়িস এর মধ্যে থেকে, তো তারা কালকে না হলেও বৃহস্পতি শুক্র তো তোদের ব্যাচ আছে, আশা করছি বৃহস্পতি শুক্র তো বৃষ্টি ফিষ্টি হবে না, তখন এসে কালেক্ট করে নিবি, কারণ শনি এবং রোববার জয়েন্টের ক্লাসে কিন্তু বইটা লাগবে। বোঝা গেল? দাদা বল। আমি বৃহস্পতিবার যেতে পারবো না, কেন? আমার তো তখন অঙ্ক পরীক্ষা চলবে। অঙ্ক পরীক্ষা চলবে? হ্যাঁ, আমি তো হোলি চাইল্ডে পড়ি। হ্যাঁ, তো সকালে তোর বৃহস্পতিবার সকালে ক্লাস করবি, কটা? তোর তো 11টা থেকে পরীক্ষা।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো 12টা থেকে ব্যাচ আছে, মানে আমি 12টার সময় পড়তে যাই। আর সকালে এসে পড়ে যাবি, পড়াটা কেন মিস করবি এসব ভুলভাল পরীক্ষার জন্য? ক্লাস তো মিস হয়ে যাবে না হলে। ওসব স্কুলের এসব ছোটখাটো পরীক্ষার জন্য ক্লাস মিস করে লাভ নেই। সম্ভব হলে সকালবেলা পড়ে যাবি, নাহলে শুক্রবার এসে পড়বি। শুক্রবারও তো তোদের 10টা, অথচ তো মনে হয় শুক্রবারও পরীক্ষা আছে। শুক্রবার তো হবে না। শুক্রবার কখন আছে না তোমার ব্যাচ বলো? সকালবেলা 10টা থেকে, ওটা তো তোর হবে না, তোর তো 11টা থেকে পরীক্ষা, হবে না ওটা। আর শুক্রবার রাতের ব্যাচে নাহলে আসতে পারিস 6টার সময়। অফলাইন ক্লাসটা না করলে তো মিস হয়ে যাবে টপিকটা, কারণ অঙ্ক করাবো 1 ডাইমেনশন মোশনে। শুক্রবার রাতে কখন আছে? 6টার সময় বললাম তো। যাই হোক, নেক্সট হেডিং কর প্রজেক্টাইল ফ্রম এ টপ। প্রজেক্টাইল ফ্রম এ টপ, ঠিক আছে? মানে একটা ছাদ থেকে, ধরে নে কোনো একটা উঁচু বাড়ি আছে বা একটা উঁচু বিল্ডিং আছে, সেই উঁচু বিল্ডিং এর ওপরে তুই উঠেছিস। এখান থেকে তুই একটা বল ছুটছিস, সেই বলটাকে একদম এইভাবে ছুটছিস, মানে হরাইজেন্টালি ছুঁড়েছিস, ঠিক আছে? তুই বলবি কেন দাদা, আমি তো এইভাবে ছুটতে পারতাম, আমি যদি আজকে বলটাকে এইভাবে ছুটতাম, ঠিক আছে, তাহলে বলটা কিরকম যেত, এইরকম হয়ে পড়তো। হ্যাঁ, এরকমও হতে পারে, এটাও একটা প্রজেক্টাইল, কিন্তু এটা আমাদের বোর্ডসের সিলেবাসে নেই, এটা আমরা জয়েন্টে পড়বো, বুঝতে পারলি তো? আমরা বোর্ডসের সিলেবাসে যেটা পড়বো সেটা হচ্ছে এইরকম সোজা ছুঁড়েছি। তাহলে সোজা ছুড়লে কিরকম ভাবে পড়বে, না এই বলটা এইখানে কিছুটা দূরত্বে গিয়ে গ্রাউন্ডকে হিট করবে। কেউ ডিসকভারি চ্যানেলে কখনো ইয়েকে পড়তে দেখেছিস? দেখবি ওই যখন জঙ্গলে আগুন টাগুন লাগে, তোর প্লেন থেকে জল ফেলা হয়, সেটা যদি দেখিস, দেখবি জলটা সোজাসুজি কিন্তু প্লেনের নিচে পড়ে না, জলগুলো কিন্তু এরকম একটা বেঁকে যায়। সিমিলারলি এরোপ্লেন থেকে যখন বোম ফেলা হয়, বোমও কিন্তু এরকম সোজা গিয়ে বোম একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস গিয়ে পড়ে গেল, এরকম হয় না। বোমকে যখন ছাড়া হয় সেই রকম একটা প্রজেক্টাইল পথ ফলো করে। তুই যদি একটু ভালো করে খেয়াল করিস, দেখ এটা কিন্তু একটা প্রজেক্টাইল যার হাফ পোর্শনটা আমি এঁকেছি, দেখ এই যে, দেখতে পেলি প্রজেক্টাইল একটু আগে শিখলি না? এই হাফ পোর্শনটা বেসিক্যালি আঁকা হয়েছে, বুঝতে পেরেছিস তো? যাই হোক, এখান থেকে দেখ কি পার্টটা আমরা করতে পারছি। তাহলে এরকম ইউ বেগে ছোড়া হচ্ছে, তাহলে ইনিশিয়ালি একদম প্রাথমিকভাবে ইনিশিয়ালি না, এগেন দেখ এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ছিল ইউ, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ বা মন্দন নেই। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা এখন 0। আগের ছবিটা এটা ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কি ছিল বল, ইউ সাইন থিটা ছিল, কিন্তু এখানে 0, কারণ আমি বস্তুটাকে যে ছুঁড়েছি সেটাকে ছুঁড়েছি এক্স অক্ষ বরাবর। তাহলে প্রাথমিক ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত বল, 0। প্রাথমিকভাবে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত, 0। তাহলে যত নিচের দিকে নামছে কি হচ্ছে, গতিবেগ বাড়ছে। তাহলে এক্স অক্ষ বরাবর গতিবেগ আগেও ছিল ইউ, পরেও হলো ইউ। তাহলে এক্স অক্ষ বরাবর গতিবেগ আগেও ছিল ইউ, পরেও হলো ইউ। ওয়াই অক্ষ বরাবর গতিবেগ আগে ছিল 0, আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে, কারণ ত্বরণ কাজ করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, ভালো কথা। তাহলে ধরে নে এখানে আর ডিস্টেন্স দূরে গিয়ে ধাক্কা খেলো, অবভিয়াসলি আমরা দেখতে চাইছি এই আর এর ভ্যালুটা কত। দেখ, তো কনসেপ্টটা অনেকটা এরকম যে সময় পার্টিকেলটা ওয়াই অক্ষ বরাবর ক্যাপিটাল এইচ দূরত্ব নামে, সেই একই সময় পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল আর দূরত্ব যায়, হ্যাঁ কি না? যে সময় পার্টিকেলটা ওয়াই অক্ষ বরাবর এইচ দূরত্ব নামে, ক্যাপিটাল এইচ দূরত্ব নামে, সেই একই সময় পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর আর দূরত্ব যায়। গল্পটা তো এটাই, পার্টিকেলটা কি এখান থেকে তুই ছিঁড়েছিলিস এইরকম, তাহলে পার্টিকেলটা এরকম একটা পাথ ফলো করলো, তাহলে ওয়াই বরাবর নামছে কতটা বল, এই এইচ, আর একই সময় সরছে তো ডান দিকে কতটা আর। আমাকে বল নিচের দিকে নামছে কার জন্য, অভিকর্ষজ ত্বরণের জন্য, আর ডান দিকে সরছে কার জন্য, এই যে ইনিশিয়ালি তুই একটা ইউ বেগ দিয়েছিলিস সেটার জন্য। তাহলে কনসেপ্টটা কি, দ্য টাইম ইন হুইচ, বাংলায় বলবো, the time in which particle moves capital H distance along y-axis
in same time it moves capital R along x-axis. যে সময় বাংলায় লেখ, যে সময় বস্তুটি y অক্ষ বরাবর ক্যাপিটাল R ডিস্টেন্স হয়, যে সময় বস্তুটি y অক্ষ বরাবর ক্যাপিটাল H ডিস্টেন্স যায়, ক্যাপিটাল H ডিস্টেন্স যায়, সেই একই সময় x অক্ষ বরাবর ক্যাপিটাল R ডিস্টেন্স যায়, সেই একই সময় x অক্ষ বরাবর, সেই একই সময় x অক্ষ বরাবর ক্যাপিটাল X ডিস্টেন্স যায়, এই একই সময় x অক্ষ বরাবর ক্যাপিটাল X ডিস্টেন্স যায়, বা শুধু X ডিস্টেন্সও লিখতে পারি, যেটা ইচ্ছা। তাহলে আমাকে আগে বার করতে হবে যে এই যে x অক্ষ বরাবর যে নামছে, এতে আমার কতটা সময় লাগে, সরি y অক্ষ বরাবর যে নামছে, এতে আমার সময় কতটা লাগছে, এটা আমাকে আগে দেখতে হবে। তাহলে ইনিশিয়ালি y অক্ষ বরাবর ভেলোসিটি 0 ছিল, আর t সময় ধরে নিচ্ছি t সময় গিয়ে এখানে ধাক্কা খেলো, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি বল, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে y অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করি, তাহলে a স্টার ভ্যালু কত, ক্যাপিটাল H। y অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করি, প্রাথমিক বেগ কত ছিল, 0। y অক্ষ বরাবর যদি করি, মানে ত্বরণ কত ছিল, g। তাহলে কতটা সময় লাগছে বল, √2h/g। তাহলে এখান থেকে যদি আমি x অক্ষ বরাবর সরণটা বার করতে চাই, তো x অক্ষ বরাবর সরণটা কার জন্য হয়েছে, x অক্ষ বরাবর সরণটা কার জন্য হয়েছে, না u ভেলোসিটিটার জন্য হয়েছে। আর টাইম কত টাইমে হয়েছে, ওই একই t সময় হয়েছে। তাহলে রেঞ্জের ভ্যালুটা দেখ, u ইন্টু √2h/g। দেখ এটাই প্র্যাকটিক্যালি হয়, u যত বেশি হবে আর তত বেশি হবে। যত জোরে তুই ছুড়বি তত বেশি দূরে গিয়ে পড়বে না, ঠিক আছে? এই হচ্ছে গল্প। সিমিলারলি যত উচ্চতা থেকে তুই ছুড়বি, যত হাইট থেকে তুই ছুড়বি, তত বেশি দূরে গিয়ে পড়বে। লিখে নে এটা। তো আমাদের কিন্তু 2 ডাইমেনশনাল মোশন ইজ কমপ্লিট। আমাদের মোশনের থিওরি পার্টটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? আমাদের মোশন পার্টটা কিন্তু শেষ হয়ে গেল।